গভীর দুঃখ এবং শোকের সঙ্গে জানাতে চাচ্ছি যে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন কিছুক্ষণ আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমাদের যাওয়ারও কোনো রাস্তা নেই, কিন্তু আমরা আল্লাহর সিদ্ধান্তের বাইরে না গেলেও বাংলাদেশের মানুষ তাকে কি কারণে ভুলবে বলেন? ভোলার কোনো অবস্থা কি আছে? যেই শরীফ ওসমান হাদি মৃত্যুর গুলি খাওয়ার মাত্র কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন, মনে হচ্ছে যেন তিনি কোনো ফেরেশতার মাধ্যমে কোনো একটি ইঙ্গিত পেয়েছেন মৃত্যুবরণ করার। সেই সকল ভিডিও দেখলে শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, বড় ভাই, আত্মীয় স্বজন কেউ চোখের পানি না ফেলে বসে থাকতে পারবে না। তোর আর তোর গার্লফ্রেন্ড হাসিনাকে ড্যাশ ড্যাশ করি। ইলিয়াস হুসাইন ফ্রম ইস্ট পাকিস্তান। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল একটা ভিডিও আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন না, এবং তাদের কথাগুলো শুনেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিরকম হতে চলেছে বা কিরকম হচ্ছে। দর্শক, আজকে সেই সমস্ত ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ভিডিও দেখলে এবং যে কথাগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক শ্রোতা, তাই বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হওয়ার, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের লক্ষ কোটি ভক্ত অনুরক্তকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে দেশপ্রেমিক যোদ্ধা আজ মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নিশ্চিত আজকে আরো মন ভালো নেই, দেশপ্রেমিক কোনো মানুষের মন ভালো থাকার কোনো সুযোগ নেই। তরুণ টকবগে যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী, যে সারা বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময়ে সকল মানুষের কাছে, দেশপ্রেমিক মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছিলেন। শুধু তার নৈতিকতা, আদর্শ, চিন্তা, চেতনা, সাংস্কৃতিক আগ্রাসনে বাংলাদেশে যাতে কোনো ধরনের বহির্বিশ্ব থেকে প্রভাব বিস্তার করে এই দেশটাকে যাতে কোনো করে গোলামীর জিঞ্জিরে পরিণত করতে না পারেন, তার বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল অন্যতম। তার সাহসী ভূমিকা বাংলাদেশের লক্ষ জনতাকে উদ্বুদ্ধ করেছে দেশপ্রেমে। আমাদের সেই ছোট্ট শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। আর কোনোদিন তিনি আসবেন না, আর কোনোদিন তিনি আমাদেরকে ডাকবেন না, আর কোনোদিন তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিবেন না। কিন্তু তার রেখে যাওয়া বক্তব্যগুলো, তার রেখে যাওয়া মিছিলগুলো, তার রেখে যাওয়া কণ্ঠের সেই সুউচ্চ আহ্বানগুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের পরতে পরতে উঠতে থাকবে। আমি বিশ্বাস করি শরীফ ওসমান হাদি বাংলাদেশে নেই, মৃত্যুবরণ করেছেন, পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসবেন না। কিন্তু তিনি বেহেশতের জগতে পাখি হয়ে উড়ে বেড়াবেন, পাখির মতো করে বিচরণ করবেন। সমস্ত বেহেশতবাসীর সাথে তার সাক্ষাতে মিলিত হবে তার আত্মা। এমন একটি মানুষ, যে বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী, যে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা ঝালকাঠিতে অবস্থানরত কায়েদ সাহেব হুজুরের প্রতিষ্ঠিত সেই দিনই শিক্ষা প্রতিষ্ঠান, বিখ্যাত প্রতিষ্ঠানটিতে তিনি পড়ার সুযোগ পেয়েছেন। শুধু তিনিই নয়, তার বড় ভাই পড়ার সুযোগ পেয়েছেন, শিক্ষকতার সুযোগ পেয়েছেন। তার আর এক ভাই আছেন, তিনিও পড়ার সুযোগ পেয়েছেন। তার বাবা ছিলেন একজন মাদ্রাসার প্রিন্সিপাল, বিখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব। সবসময় যারা ধর্ম দিয়ে চর্চা করতেন, সেই পরিবারের মধ্য থেকে উঠে আসা একজন শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্য থেকে নির্দলীয় জায়গায় থেকে একটি স্বতন্ত্র জায়গা তৈরি করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, বিশেষ করে সৎ চিন্তা লালন করা মানুষদের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছিলেন। শরীফ শুধু কারো একার নয়, শরীফ ওসমান হাদি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের। শরীফ ওসমান হাদি বাংলাদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের। শরীফ ওসমান হাদি বাংলাদেশকে যারা ভালোবাসে, এই দেশকে যারা বিনির্মাণ করতে চায়, সত্যের পথে যারা এই দেশটাকে নিয়ে যেতে চায়, তাদের সকলের শরীফ ওসমান। আমি ব্যক্তিগতভাবে বাকরুদ্ধ, আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কারণ বাংলাদেশের অন্য সকলের মতো শরীফ ওসমান হাদির সাথে আমার সম্পর্ক ছিল না, ভিন্ন রকম একটি সম্পর্ক ছিল। আমি যখন 10ম শ্রেণীর ছাত্র, তৎকালীন সময় শরীফ ওসমান সম্ভবত 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। 3-4 বছরের জুনিয়র হওয়ার কারণে রুমের সামনে আসতেন, কথা বলতেন। সেই ছোট্ট বালকটির চেহারা আমার চোখের সামনে এখনো ভাসছে। বক্তব্য দেওয়ার এক অদম্য ইচ্ছা শক্তি তার ছিল। আমার সাথে তার ব্যক্তিগত জায়গা থেকে ছাত্র জীবনের সেই ছোট্ট স্মৃতিগুলো আজ চোখের সামনে ভাসছে। আমি ভাবতে পারিনি আমাদেরকে আজকের এই শরীফ ওসমান হাদিকে হারিয়ে ফেলতে হবে। এভাবে করে পৃথিবীতে আমরা কেউ থাকবো না। ওসমান হাদি থেকে শিক্ষা নেওয়ার আমাদের অনেক কিছু আছে। পৃথিবী তো আমাদের জায়গা না, এই পৃথিবীতে আমরা থাকবো না, থাকার কোনো সুযোগ নেই। শুধু একটি জিনিস থাকবে, আপনার আদর্শ, আপনার বক্তব্য, আপনার চিন্তা চেতনা,
আপনি কিভাবে মানুষের হৃদয়ে ঢুকতে পারলেন সেটাই টিকে থাকবে। শরীফ ওসমান হাদী যখন হয়তো একটু আরামায়েশে থাকতে পারতেন, সেই সময়টাতেই তিনি সাহসিকতার সঠিক উচ্চারণ দিয়ে আজ মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছেন। হয়তো তার আদর্শ সবার কাছে ভালো লাগবে না, সব মানুষই তার মতো হয়তো প্রতিবাদী হবে না, কিন্তু তিনি তো আমাদের জন্য একটা উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন। শরীফ ওসমান হাদী অল্প বয়সে যে উদাহরণটি সৃষ্টি করলেন, হয়তো কেউ 70 বছর 80 বছর বয়স পেলেও সেই উদাহরণ সৃষ্টি করতে বাংলাদেশে পারবে না। এরা ক্ষণজন্মা কিছু ব্যক্তি জন্মগ্রহণ করতে হয় যারা 70 বছরের জীবনে যা পারে তা 10 বছর 20 বছরের কর্মময় জীবনের মধ্যেও সেটা পারে। মাত্র একটি বছর, 5ই আগস্টের পরবর্তী সময়ে মাত্র 1-1.5টি বছরে তিনি বাংলাদেশের বিভিন্ন জনে মনে হৃদয়ে স্থান অর্জন করেছেন শরীফ ওসমান হাদী। আল্লাহর দরবারে আমাদের দোয়া করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমাদের যাওয়ারও কোনো রাস্তা নেই। কিন্তু আমরা আল্লাহর সিদ্ধান্তের বাইরে না গেলেও বাংলাদেশের মানুষ তাকে কি কারণে ভুলবে বলেন? ভোলার কোনো অবস্থা কি আছে? যেই শরীফ ওসমান হাদী মৃত্যুর গুলি খাওয়ার মাত্র কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন, মনে হচ্ছে যেন তিনি কোনো ফেরেশতার মাধ্যমে কোনো একটি ইঙ্গিত পেয়েছেন মৃত্যুবরণ করার। সেই সকল ভিডিও দেখলে শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, বড় ভাই, আত্মীয় স্বজন কেউ চোখের পানি না ফেলে বসে থাকতে পারবে না। হয়তো ওসমান হাদীর জীবনের বড় বিশাল স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সময়টি তিনি আর পাননি, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ওসমান হাদীদের জন্ম দিয়ে তিনি বিদায় নিয়েছেন। একটা ভিডিও বানিয়েছিলাম, যেই ভিডিওটাতে কিছু মানুষের গালে জুতা লেগেছে। জুতাটা যে দেখিয়েছিলাম সেই জুতাটা কিছু মানুষের গালে লেগেছে। যাদের গালে লেগেছে তাদের সব কয়টার মার সেটার ভেতরে 1971 সালে 16 ডিসেম্বরের আগে ওই পারে ছিল, সেখান থেকে দাদাদের শুক্রাণু নিয়ে এসে বাংলাদেশে পৌঁছেছিল। তারপরে ওদের এই যেগুলো পয়দা হয়েছে সেগুলির গালেই জুতাটা লেগেছে। সংজ্ঞা, এটা ডেফিনেশন, কিন্তু অ্যারিস্টটল, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। তো এর বাইরে কারো গায়ে লাগবে না, হিসাব বরাবর। গতকালকে মোদি ফেসবুকে পোস্ট করেছে, ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, ভারত বিজয়ী হয়েছে সেই যুদ্ধে। সেই পোস্ট দেখেছেন? ওই পোস্ট দেখে যদি নাকি কেউ প্রতিবাদ করে থাকেন, শরীরে যদি জ্বালা লেগে থাকে, তাহলে বুঝবো যে আপনি দেশপ্রেমিক। এরপরে আপনি পাকিস্তানের পেডান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর থাপড়ান, জুতা মারেন, পাকিস্তানের পতাকা পুরায় ফেলেন, ছিঁড়া ফেলেন, আপনারা আমি ওয়েলকাম করব। কিন্তু ইন্ডিয়া যা করে এই দেশে, এই পর্যন্ত ধরেন 1971 সালের পর থেকে আমাদের সেই 14 ডিসেম্বর থেকে শুরু করেছে। পাকিস্তানের মিলিটারিরা যখন সবাই আত্মসমর্পণ, বাংলাদেশের অর্ধেক শেষ স্বাধীন হওয়া, তখন নাকি পাকিস্তানিরা ধরে বুদ্ধিজীবীদেরকে নিয়ে তাদের মেরে ফেললো। তো পাকিস্তানিরা এটার আবার ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে পাকিস্তান এই দেশকে মেধাশূন্য করিবার জন্য 14 ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদেরকে শেষ মুহূর্তে মেরে থুয়ে গেল। আর বেটা, তোদের কথা অনুযায়ী তো সব বুদ্ধিজীবীর মূল হতা তো শেখ মুজিব। তো শেখ মুজিবে ছেড়ে দিল কেন? তারা যদি এই দেশকে মেধাশূন্য করতে চায় তাহলে পাকিস্তান থেকে মুজিবরা ফেরত দিল কেন? তাহলে তো আগে শূন্য করা দরকার ছিল। বাদ দেন, ওইটা নিয়ে যেই মার্চে মারা তো গিয়েছে, ওইটার এক ইতিহাস দাঁড় করানো হয়েছে, আমরা ওইটা নিয়ে কথা বলতে চাই না, আমরা সম্মান করি, ব্যাস এই পর্যন্তই। কিন্তু যুক্তিতে যদি আসেন, 1971 সালে 14 ডিসেম্বর যে কজন মানুষ মারা গিয়েছে, যে বুদ্ধিজীবী যাদের কথা বলা হয়, শহীদুল্লাহ কায়সার টাইসার, এগুলি মাঝখানে শমী কায়সার খুব আওয়ামী লীগ সেজেছিল, কিন্তু আপনি কি জানেন এই শহীদুল্লাহ কায়সারের পুরো পরিবারটা কিন্তু প্রো পাকিস্তান। ওর বাবা টাবাইরা যারা ছিল সবাই কিন্তু আপনার করেছে, পুরো 9 মাস চাকরি করেছে, হাসপাতালে গিয়েছে, যার যে কাজ সেটা করেছে। তারা সেখানে গিয়ে এগুলো করে পাকিস্তানের সাথে মিলেমিশে থেকেছে। 14 ডিসেম্বর পাকিস্তান তাদেরকে মেরে ফেললো। একজন মুক্তিযোদ্ধা না। আপনি খোঁজ সার্চ করেন, আপনি শহীদুল্লাহ কায়সারের নাম লিখে সার্চ করেন, সে কোথাও মুক্তিযুদ্ধ করেছে কিনা, করেনি। যেই কজন এখানে মারা গিয়েছে, যাদের কথা বলা হয় এবং এই যে ইয়েদের মুনির চৌধুরী, কেউ মুক্তিযোদ্ধা না, কিন্তু সার্চ করেন, আপনি গুগলে নাম সার্চ করে দেখেন। কিন্তু পাকিস্তান তাদেরকে মেরে ফেললো কেন? তারা তো পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তাদেরকে পাকিস্তান কেন মারবে? ধরলাম তারপরেও পাকিস্তান শেষ মুহূর্তে একটা আকাম করে থুয়ে গেল। মুক্তিযুদ্ধ শেষ হলো 1971 সালের 16 ডিসেম্বর। তো 1972 সালের 30 জানুয়ারি এই জহির রায়হানকে কে নিয়ে গুম করে ফেললো? পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে গুম করে ফেললো। এরপরে আমাদের মিল, কল কারখানা সব কিছুই করলো কারা? মারলো। ফেলানিরে গুলি করলো কারা? জিয়াউর রহমানরে কারা মেরেছিল? আজকে খালেদা জিয়া যে জেলখানায়, এই হাসপাতালের ভেতরে জেলখানায় সে পয়জন নিয়ে এসে আজকে মৃত্যুর সাথে লড়ছে, তাকে কারা মারলো? আদিকে কারা মারলো? আবরারকে কারা মেরেছিল? এই দেশের শহীদদেরকে এই যে ফাঁসি দিয়ে যে মারা হইলো, সালাউদ্দিন কাদেরকে কারা মারলো? সব তো এরা মেরেছে। তো এরা মারার পরে তারপরেও ভারত আমাদেরকে বাঁচিয়েছে। জাফরুল্লাহর কথা মনে আছে না? ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, জাফরুল্লাহ নিজে বলেছে 1971 সালের 16 ডিসেম্বর যেই ঘটনা, সেই ঘটনায় তিনি এবং এই দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক, সেই সর্বাধিনায়ক জাফরুল্লাহ সহ সিলেট থেকে হেলিকপ্টারে চড়ে তারা ঢাকায় আসতে চেয়েছিলেন। 16 ডিসেম্বরের দিন তাদের হেলিকপ্টারে গুলি করেছে ভারতীয় বাহিনী, তারা যেন আসতে না পারে। সুপরিকল্পিতভাবে জেনারেল অরোরা সেখানে তাদের কাছ থেকে, নিয়াজের কাছ থেকে স্বাক্ষর নিয়ে তারপরে ভারত পাকিস্তানের কাছ থেকে আত্মসমর্পণের দলিল সারা জীবনের জন্য নিয়ে নিল।
তো সেই বিষয়টা আমাদের কোত্থেকে আসলো? আপনি মানে যদি নাকি মানে যুক্তি দিয়ে আমার বুঝাইতে পারেন, বুঝবো, কোনো সমস্যা নেই। গতকালকে মোদি একটা পোস্ট করেছে ফেসবুকে। সেই পোস্টের মধ্যে সে লিখলো ভারতের বিজয় দিবস। বাংলাদেশ শব্দটা তার পোস্টের কোনো জায়গায় এই শব্দটা পর্যন্ত নাই। সেখানে গিয়ে আমি একটা কমেন্ট করে এসেছি যে তোর আর তোর গার্লফ্রেন্ড হাসিনাকে ড্যাশ ড্যাশ করি, ইলিয়াস হুসাইন ফ্রম ইস্ট পাকিস্তান, বিরানি আলম। ভাই গলায় ধরি দিয়ে মারা যাবো ভাই, বিষ খায় মারা যাবো, সারা জীবন ভিক্ষা করে খাবো ভাই, রাস্তায় রাস্তায় ঘুরবো হোমলেস হয়ে। বিরিয়ানির দোকানের মালিকের কাছে কি বলতে পারবো না ভাই আমার সংসারের সমস্যা, করে টাকা দেন, জীবনও বলতে পারবো না ভাই। ওই খলিল বিরিয়ানি আর বন্ধ হয়ে গিয়েছে কদিন আগে, ওই ব্যাটা আরেক জিনিস নাকি। যাই হোক, সেই দোকান থেকে ভাতা নিয়া তারপরে তুই চলছিস তোর মতো নির্লজ্জ বেহায়াত ছোট লোক ফকিন্নি। শীত শীত শাহেদ, তুই আইসা আবার এখন মানুষের সামনে কথা বলিস, এত লজ্জা শরম ছাড়া কোনো মানুষ আমার জীবনে কোনো দিন দেখি নেই। হে ওইখানে গিয়ে আমার ওই কমেন্টকে স্ক্রিনশট নিয়ে তারপরে আমাকে গালি দিয়ে লিখেছে আমারে নাকি আমি খুব খারাপ কাজ করে ফেলেছি। যাই হোক, এখন তুই যে লিখলি 16ই ডিসেম্বর যদি ভারত পাকিস্তান যুদ্ধে ভারত বিজয়ী হয়, মানে ভারত বিজয়ী মানে কি, যুদ্ধটা ভারত আর পাকিস্তান, এটা তো বলে নাই যে আমরা কম্বাইনলি তারপরে ভারত বাংলাদেশের সাথে জিতেছি। মূল মানে স্টেক হোল্ডার কারা? মূল তো আমরা। আমার ওইখানকার একজন সর্বাধিনায়ক ছিল, আমার সেনাবাহিনীর অধীনে যুদ্ধ হয়েছে, আমার নিজস্ব বাহিনী ছিল, সেই বাহিনীর প্রধান ছিল, তো ডেপুটি ছিল, তারা কোথায়? একটা আনা যায়নি, একটা সেক্টর কমান্ডার, একজন মুক্তিযোদ্ধারও আনা যায়নি, কারোর আনে নেই। শুধুমাত্র একে খন্দকার ছিল, ওরা কোনার মধ্যে চিপার মধ্যে কানে চর দিয়ে বসায় রাখছে, আসতেই দেয়নি। এখন যদি 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস হয়, তাহলে তো বাংলাদেশ হয় নাই, তো আমরা তো এখনও তো পূর্ব পাকিস্তানি আছি। আমার ওইটারে দেখে আমার বিশাল আকারে করতে চেয়েছে। শাহেদের মতো এরকম যাদের মারা 1971 সালে 16ই ডিসেম্বর পর্যন্ত বর্ডারের ওই পাশে ছিল, থেকে মোদিদের শুক্রাণু শাখার মধ্যে নিয়ে বাংলাদেশে ঢুকে তারপরে শাহেদদেরকে পয়দা করেছে, এদের সবার গায়ে লেগেছে। দেশপ্রেম শিখাইতে আসছো, আমাদেরকে দেশপ্রেম শিখাও, বাপের টাকা খরচ করে তারপরে দেশের প্রেম দেখাই। তুই ফকিন্নির বাচ্চা আমাদেরকে তোরা দেশে আসিস নাই কেন? দেশে আসিস না কেন? দেশে তোর মতো ফকিন্নির বাচ্চা দেশে গিয়েও ধান্দাবাজি করে আসছিস। আমি আমার কথা বলি, আমি আমেরিকায় আছি না, আমি আমেরিকায় প্রতিটা টাকা আমার অ্যাকাউন্টের টাকা। এমনও মাস আছে 10,000, 12,000, $15,000 আমি ইনকাম করি এই ইউটিউব ফেসবুক থেকে। আমি সব টাকা এখানে খরচ করি। আমি যদি $10,000 মানে 12-12.5 লাখ টাকা, বাংলাদেশে গিয়া 15টা পরিবার নিয়ে আমি বেটা এই 12.5 লাখ টাকা খরচ করে খাইতে পারবো। আমি এখানে বসে কি আমার লাভটা কি? কেন আছি? এই দেশের জন্য আছে, আমাদের দেশপ্রেম শিখাইতে আসি। তোর মতো একটা প্রাণী এই গত 1.5 বছরে বল এই দেশের একটা নিরীহ নির্যাতিত কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়াইছিস? তোর বাপের কি করেছে এই দেশের প্রতিটা সেক্টরের প্রতিটা জায়গা, সেটা বিডিআর হোক, আর সেই ফেনীর 16 জন যারা এখনও পর্যন্ত কন্ডেম সেলে বসে আছে, আর এখন এই জুলাইতে যারা নিহত হয়েছিল এই পরিবার হোক, নানান জায়গার তোর বাপের বিভিন্ন অবদানগুলো আছে। এই দেশে যে হাসিনার যেই সন্ত্রাস বিরোধী আইনে যে আলেমরা জেলখানে আছে, তোর অনেক বাপ এই গত 15 দিনও হয়নি তোর বাপ সবশেষ একজনকে ছাড়াইছে। তোর বাপেদের কাছে যা জিজ্ঞেস করিস তোর বাপ ইলিয়াস কী করেছে এখানে বসে থেকে, তোর মতো ধান্দাবাজি করে নেই। আমাদের দেশপ্রেম শিখাইতে আসি, দেশপ্রেম করবি, পাকিস্তানের পতাকা পোড়াবি, পাকিস্তানের সাথে সব ছিন্ন করবি, আর ভারতের সাথে সব ছিন্ন কর। একটা পোস্ট দেখাবি যে 2009 সালের 25শে ফেব্রুয়ারি ভারত এটার সাথে জড়িত ছিল, পিলখানার হত্যাকাণ্ডের বিচার চাই, ফেলানি হত্যার বিচার চাই, আবরারের হত্যার বিচার চাই। একটা ঘটনায় ভারতের বিরুদ্ধে তোর কোথাও কোনো জায়গায় ফেসবুকে পোস্ট আছে, আমাদের দেখায় তারপরে তুই বলবি যে আমরা পাকিস্তানের প্রেম করি। আর বেটা পাকিস্তান এই দেশের থাকলেই কি না থাকলেই কি পাকিস্তানের সাথে আমাদের এখন কোনো দরকার আছে না? কোনো কিছু যদি দরকার হয় আমাদেরই দরকার আছে, পাকিস্তানের দরকার নেই। বিশাল জমি নিয়ে পাকিস্তান দরকার আছে আমাদের, তোর কী মনে হয়? তো আমি ভারত এইদিকে আমার এমনি গুতাবে, আমি পাকিস্তানের সাথে করে তারপরে ভারতের সাথে থাকবো, আর ভারত সারাদিন আমার পিটাইতে থাকবে, আমার লোক মারতে থাকবে, এই জন্য ভারতের সাথে আমি থাকবো। এখন কথাই বলা যাবে না 16ই ডিসেম্বর 71। আরে বেটা তুই যদি চাস, ওকে কোনটা চাস আমার বুঝা, যে বাক স্বাধীনতা চাস, বাক স্বাধীনতা, তো ওই দিন আমি যে বললাম যে জুতা দিয়ে পেটা বলে তো আমার বাক স্বাধীনতা। আমি তো কারো নাম ধরি না, তোদের নাম ধরছি কারো, তো তোদের মার যারে দাদা লাগিয়ে তারপরে তোদের পয়দা করছে, তোর গায়ে লেগে গেছে, আমি কী করবো? আমি 16ই ডিসেম্বর কেন বলেছি, কিসের জন্য বলেছি? 16ই ডিসেম্বর আমার বিজয় দিবস, কিন্তু সেই বিজয় দিবস ওই দিনই হাইজ্যাক হয়েছে। কে বলেছে? তোর আব্বা মেজর জলিল বলেছে যে 16ই ডিসেম্বরই আমার বিজয় হাইজ্যাক হয়েছে। এই বিজয় আবারও পুনরুদ্ধার করতে হবে। 5ই আগস্ট 2024 সালে সেই বিজয় পুনরুদ্ধার। আমার বিজয় দিবস 5ই আগস্ট। যেদিন ইন্ডিয়ান হাইকমিশনারকে তলব করে না বলতে পারবি যে তোরা রাষ্ট্রের প্রধান কেন টুইট করেছে, ফেসবুকে পোস্ট করেছে 16ই ডিসেম্বর তোদের বিজয় দিবস, এটা যেদিন ঘাট ধরে বলতে পারবি, সেদিন সেই বাংলাদেশে 16ই ডিসেম্বর পালন করবে। দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।